আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ঠোঁটে কখনো লিপস্টিক দেবে না। আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। আমি চাই না আমি ছাড়া তোমাকে এভাবে কেউ দেখুক। হঠাৎ ওর কপালের দিকে তাকিয়ে আমার রাগ আরো বেড়ে যায়। আমার চোখ আবারও রক্তবর্ণ ধারণ করে। আমি দিক বেদিক না দেখে নীরার রক্তাক্ত হাত আবারও পেছনের দিকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বললাম, কপালে টিপ দেওয়া হয়েছে? কলেজে পড়ো, অথচ এটা জানো না মুসলমানদের কপালে টিপ দেওয়া জায়েজ না। জানবে কি করে? আমার তো মনে হয় না তুমি কোনো দিন হাদিসের বইয়ের পাতা উল্টিয়ে দেখেছো। তোমার হাব ভাব আর চলাফেরা দেখলেই বোঝা যায়। এই বলে আমি নীরের কপাল থেকে টিপ তুলে নেই। তারপর টিস্যু দিয়ে ঠোঁট মুছে দেই, চোখের কাজল তুলে দেই, হাতে থাকা বাকি চুড়িগুলো খুলে নেই। চুড়ি খোলার সময় নীরা চোখ বন্ধ করে রাখে, কারণ আগে কিছু চুড়ি ভেঙে গেছে, তাতেই হাতের কিছু কিছু জায়গা কেটে গেছে। আমি পকেট থেকে রুমাল বের করে ছিঁড়ে দুই টুকরো করলাম। তারপর দুই হাতে খুব যত্ন করে বেঁধে দিলাম। আমার কাণ্ড দেখে নীরা অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বললাম, চুলটা বেঁধে নাও। নীরা কোনো রকম চুল বেঁধে নেয়। নীরা জানে আমার কথা না শুনলে কপালে দুঃখ আছে, তাই চুলে হাত খোপা করে নেয়। আমি বললাম, এখন গিয়ে মায়ের কাছে কাছে থাকবে, একা কোথাও যাবে না, কোনো ছেলের সাথে কথা বলবে না। আমি কিন্তু এখানে আছি, বুঝলে? নীরা বলে, এই বলে নীরা যেতে লাগে। আমি আবার নীরাকে জড়িয়ে ধরে কপালে কিস করে বললাম, এবার যাও। আমার কথা শুনে নীরা চলেই যাচ্ছিল। আমি পেছন থেকে ডেকে বললাম, আর হ্যাঁ, এসব কি করে হয়েছে কেউ জিজ্ঞেস করলে বলো আমি ওয়াশরুমে পড়ে গেছি। নীরা আমার কথা শুনে থমকে দাঁড়ায়, তারপর আমার দিকে তাকিয়ে বলে, মিথ্যে বলবো? আমি বললাম, তাহলে সত্যিটা বলো যে আমার হাজবেন্ড এসব করেছে। কি আছে সেই সাহস? এই কথা শুনে নীরা আর কিছু বলে না, চলে যায়। এদিকে নীরার মা নীরাকে দেখে বলে, কিরে, একা একা কই ঘুরছিস? আর এসব কি? তোর সাজগোজ সব মুছে ফেলেছিস কেন? এই, তোর ঠোঁটে কি হয়েছে রে? এমন রক্ত জমাট হলো কি করে? আর তোর হাতের চুড়ি ভাঙলো কি করে? কি হয়েছে সত্যি করে বলতো? নীরা মায়ের এমন সন্দেহজনক কথা শুনে কিছুটা ঘাবড়ে যায়। তারপরও নিজেকে ঠিক রেখে বলে, আরে তেমন কিছু না, ভারী ভারী লাগছিল, তাই এগুলো ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিলাম। সেখানেই পা পিছলে পড়ে যাই, তাই হাতের চুড়িগুলো ভেঙে গেছে। ঠোঁটেও বাড়ি খেয়ে ব্যথা পেয়েছি। নীরার মা বলে, এখানে ওখানে ঘোরার প্রয়োজন নেই, এখানটায় চুপটি করে বস। আমরা আর কিছুক্ষণ পরে বাসায় চলে যাব। বিয়ে বাড়িতে উপস্থিত সবাই কেমন দৃষ্টিতে যেন তাকাচ্ছে নীরার দিকে। জানি না সবার মনে ওকে নিয়ে কি চলছে। নীরা বিয়ে বাড়িতে আর কারোর সাথেই কথা বলেনি। ও জানে যখন তখন ওর ঘাড় মটকে দেব আমি। এদিকে আমাকে আর নীরাকে একই রুমে প্রবেশ করতে আমার বোন দেখে ফেলে। আমি যখন ওর কাছে আসি তখন তিশা আমাকে বলে, ভাইয়া, মেয়েটা কে ছিল রে? আমি বললাম, কই, কোন মেয়ে? তিশা বলে, আমার ভাবি নাকি? আমি বললাম, তিশা বলে, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, কিউটের ডাব্বা, কিন্তু যাওয়ার সময় দেখলাম রঙিন আর আসার সময় সাদা কালো। কাহিনী কি ভাই? আমি বললাম, তোর এত কাহিনী জানতে হবে না। তিশা বলে, তাহলে কিন্তু সবাইকে বলে দেব। আমি বললাম, না রে বোন আমার, তোর কষ্ট করতে হবে না, আমিই বলে দেব। তিশা বলে, যাই হোক ভাই, ভাবি কিন্তু খুব মিষ্টি। আমি বললাম, হয়েছে, আর বলতে হবে না, চলো বাসায় যাই। এদিকে নীরা বাসায় ঢোকার সাথে সাথে আম্মু আম্মু বলে ডাকতে থাকে। নীরার মা বলে, কিরে, চেঁচাচ্ছিস কেন? নীরা বলে, তুমি সত্যি করে বলো তো, আজ আমাকে ওই বিয়েতে কেন নিয়ে গিয়েছিলে? নীরার মা বলে, এটা কেমন কথা, বিয়েতে মানুষ কেন যায়? নীরা বলে, একদম মিথ্যে বলবে না। পিয়াস নামের ছেলেটা কেন বললো যে ওর সাথে নাকি আমার বিয়ে হবে? নীরার মা বলে, ঠিকই তো বলেছে ছেলেটা, খুব ভালো, বিদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করেছে, এখন বাবার কোম্পানিতে বসবে। তোকে ওদের পরিবারে খুব পছন্দ ছিল, আজ ছেলেও হ্যাঁ করে দিয়েছে। সামনের বুধবারে তোদের এঙ্গেজমেন্ট, তোর বাবা সব ঠিক করে ফেলেছে। নীরা শুনে তো মাথায় হাত, বলে কি মা, সবকিছু পাকাও করে ফেলেছে? নীরা বলে, মানে কি এসবের? আমি যদি জানতাম তোমাদের মনে এসব আছে, আমি জীবনেও যেতাম না, আমি ওকে বিয়ে করতে পারবো না। নীরার মা অবাক হয়ে বলে, কেন পারবি না শুনি? পিয়াস কোন দিক দিয়ে খারাপ আমাকে বল। নীরা বলে, ওকে আমার পছন্দ হয়নি। নীরার মা বলে, একদম মিথ্যে বলবি না, কত মেয়ে পিয়াসকে বিয়ে করার জন্য লাইন লাগিয়ে আছে জানিস? নীরা মনে মনে বলে, তুমি জানো না মা, ওই গুন্ডারা এই কথা জানতে পারলে আমাকে কুচি কুচি করে খাবে। নীরা মাকে বলে, তাই বলে তুমিও আমাকে সেই লাইনে দাঁড় করিয়ে দিতে পারো না, আমারও একটা মতামত আছে। নীরার মা বলে, তোর কি ধারণা আমি তোর বাবা তোর খারাপ চাইবো? আর তুই এতটাও বড় হয়ে যাসনি যে আমাদের মুখের উপর কথা বলবি। নীরা বলে, কিন্তু মা। নীরার মা বলে, আরেকটা কথা বললে কিন্তু থাপ্পড় খাবি, পিয়াসের সাথেই তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। নীরা আর কিছু বলল না, জানে এর থেকে বেশি বলতে গেলে সত্যিই থাপ্পড় খাবে। নীরার মা চলে যাবার পর নীরা বিছানায় বসে ভাবতে থাকে, কি করবে সে। নীরা বিড়বিড় করে বলে, কিন্তু আমি কেন বিয়েতে রাজি হচ্ছি না সেটা তো তোমরা বুঝতে পারছো না। যা শুনলাম পিয়াস ভালো ছেলে, আর দেখতেও খুব একটা খারাপ না। তাহলে কি শুধু মিরাজের ভয়ে মা বাবা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছে? শালা মিরাজ, ইচ্ছে করছে তোকে ডাস্টবিনের মধ্যে আটকে রাখি, হাত পা ভেঙে ফ্রিজে রেখে দেবো তোকে।
সাইকো, তোর জন্য আমার জীবনটা পুরোই তেজপাতা হয়ে গেল। এসব নানা কথা চিন্তা করতে করতে সেদিন রাত পার হয়ে যায়। পরের দিন নীরা কলেজে এসে দেখে পিয়াস আর আমি একসাথে দাঁড়িয়ে আছি। নীরা বলে, ও মাই গুডনেস, এই পিয়াসের বাচ্চা এখানে কেন? না জানি পিয়াস মিরাজকে কি বলেছে। আজ তো মিরাজ আমাকে ঝাল মশলা ছাড়াই চিবিয়ে চিবিয়ে খাবে। আল্লাহ বাঁচাও আমাকে। নীরা ভয়ে ভয়ে এগিয়ে যায়। এরই মধ্যে পিয়াস নীরাকে আসতে দেখে বলে, নীরা তুমি এখানে? নীরা বলে, জি ভাইয়া, আমি এই কলেজেই পড়ি তো, আপনি এখানে? পিয়াস বলে, আর বলো না, এ হচ্ছে মিরাজ, আমার ছোটবেলার বন্ধু। আজ সকালে হঠাৎই দেখা, তাই এখানে নিয়ে আসলো। আমি বললাম, তোরা আগে থেকে একে অপরকে চিনিস নাকি? পিয়াস বলে, আরে তুই তো ওকে চিনিস না, ও হলো। এরই মধ্যে নীরা বলে, কাজিন। ও হলো আমার কাজিন ব্রাদার। পিয়াস বলে, কিন্তু নীরা তুমি তো আমার। নীরা বিড়বিড় করে বলে, আরে বেটা চুপ কর, নইলে মিরাজ তোর মাথাটা উড়িয়ে দেবে। নিজের বিপদ নিজে আনিস না। নীরা বলে, হ্যাঁ ভাইয়া, আমি তো আপনার বোনেরই মতো, তাই না? আমি বললাম, নীরা ও মনে হচ্ছে অন্য কিছু বলতে চাচ্ছে, তুমি ওকে বলতেই দিচ্ছ না কেন? নীরা আমতা আমতা করে বলে, এ মা, কে আমি? কি লুকোবো? আপনাকে আপনার বোন ডাকছে, কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি তিশা এখানে? নীরা বলে, না আমি মিথ্যে বলছি, মেয়েটা একা দাঁড়িয়ে আছে। আর আমাদের কলেজের সব ছেলে যা বাজে। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কলেজের বাইরে চলে যাই। তখন নীরা পিয়াসকে বলে, দেখুন ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর আমি চাই না আপনার আর আমার কথা কেউ জানুক। বাসায় অনেক বলেছি বিয়েটা ভাঙার জন্য, কিন্তু বাসায় রাজি হচ্ছে না। দয়া করে আপনি না করে দিলে তাহলেই সব পসিবল। পিয়াস বলে, তুমি কি কাউকে ভালোবাসো? নীরা বলে, না বাসি না, কিন্তু মনে মনে আমার কথা মনে হয়, যদি বাসতাম তাহলে আর আপনাকে বলতাম না। আমার সমস্যা আছে, আমি বিয়েটা করতে পারবো না। পিয়াস বলে, আমি তোমার কথাটা রাখতে পারবো না, আমি বিয়ে করলে তোমাকেই করব, বিয়ের জন্য তৈরি হও, বাই। এই বলে পিয়াস চলে যায়। নীরা পেছন থেকে ডেকে বলে, শোনেন, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। কিন্তু কথাটা পিয়াসের কানে যায় না, ও তার আগেই চলে গেছে। নীরা ভাবে, আমি কি বললাম? মিরাজের সাথে আমার বিয়ে? মিরাজের সাথে বিয়েটা আমি মানি না। কিন্তু আমি এ কথা কেন বললাম? এমন সময় আমি এসে বললাম, এই নীর, তুমি আমাকে মিথ্যা কেন বললে? আর পিয়াস কই গেল? নীরা বলে, আপনার কি ধারণা আমি মিথ্যুক? আমি বললাম, আচ্ছা বাদ দাও, ও কই গেল? নীরা বলে, ও তো বাসায় চলে গেল, কি জরুরি কাজ আছে তাই। আমি বললাম, নীর পাখি? নীরা মনে মনে বলে, উফ, এই ছেলেটা আমাকে এই নামে কেন ডাকে? আমার যে এই নামটা শুনলে বুকের ভেতর ধুক করে ওঠে। নীরা বলে, কি? আমি বললাম, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? নীরা বলে, কই না তো, আমার ক্লাস আছে, গেলাম। এই বলে নীরা দৌড়ে চলে গেল। নীরা চলে যাওয়ার দিকে তাকিয়ে বললাম, নীর পাখি, তুমি যে কিছু একটা লুকোচ্ছ তা আমি 100% শিওর, কিন্তু কি সেটা একবার যদি জানতে পারি তুমি উল্টাপাল্টা কিছু প্যাচ করছো, তো তোমার অবস্থা খারাপ হবে। এই বলে আমি ক্যাম্পাসে চলে গেলাম। নীরা কলেজ শেষ করে বাসায় চলে যায়, আমি ওকে ড্রপ করে দেই। সন্ধ্যার দিকে নীরার মা নীরার রুমে এসে বলে, এগুলো নে। নীরা তাকিয়ে বলে, কি এগুলো মা? নীরার মা বলে, শাড়ি আর কিছু জুয়েলারি। নীরা কিছুটা অবাক হয়ে বলে, এগুলো আমি কি করব? নীরার মা বলে, পিয়াস ফোন দিয়েছে, কালকেই ও কোর্ট ম্যারেজটা করতে চাচ্ছে। অফিসের কাজে ও 1 মাসের ট্যুরে যাবে, তাই বিয়েটা করে রেখে যাবে, পরে ওখান থেকে আসার পর অনুষ্ঠান করে তোকে তুলে নিয়ে যাবে। এসব শুনে রীতিমতো নীরা অবাক হয়ে যায়। এই তো কাল শুনেছে এঙ্গেজমেন্ট হবে, আজই বলছে কোর্ট ম্যারেজ হবে। চাইছে কি এরা? নীরা এক প্রকার চেঁচিয়ে বলে, মা তোমরা বুঝতে চাইছো না কেন বলো তো? আমি এখন বিয়ে করতে চাই না। নীরার মা বলে, এখানে বোঝাবুঝি তো কিছু নেই। দেখ নীরা, তোর সাথে অযথা তক্র করার ইচ্ছে আমার নেই, বিয়েটা তোকে করতেই হবে। নীরা বেশ বুঝতে পারলো এখন ওকে সত্যিটা বলতেই হবে, তা না হলে পরে যে কি হবে সেটা সে ভাবতেও পারছে না। নীরা বলে, মা তোমার সাথে আমার কিছু কথা আছে মিরাজের ব্যাপারে। নীরার মা আমার কথা শুনে তেলে বেগুনে ছ্যাদ করে উঠল। নীরার মা চেঁচিয়ে বলে, মিরাজ, ওর কথা যেন তোর মুখে আমি আর দ্বিতীয়বার না শুনি। কত বড় বাজে ছেলে ও, মনে নেই ও তোর বাবাকে কিভাবে অপমান করেছিল? ওর জন্য, শুধুমাত্র ওর জন্যই তোকে বিয়ে দিয়ে এই টেনশন থেকে মুক্তি পেতে চাই। নীরা বলে, কিন্তু মা। নীরার মা বলে, বিয়ে না করলে আমাদের মরা মুখ দেখবি, তোর যা ইচ্ছে কর। এই বলে চলে গেল। নীরা মা চলে যাওয়ার পর বলে, তুমি বুঝছো না মা, মিরাজ যদি জানতে পারে আমাদের সবার অবস্থা খারাপ করবে, আমাকে তো মেরেই ফেলবে। সেদিন আমাকে দিয়ে বিয়ের ব্যাপারে সাইন করিয়ে নিয়েছে, এত সহজে ছাড়বে না। ওর সব পাগলামো দেখতে দেখতে আমিও একটু একটু করে দুর্বল হয়ে পড়ছি, কিন্তু আমার জন্য তোমাদের মান সম্মানের কোনো ক্ষতি হতে দেব না, বিয়েটা করব আমি। এভাবে নানান ভাবনা চিন্তার মাঝে রাত কেটে যায়। আজ বিকেলে নীরা আর পিয়াসের কোর্ট ম্যারেজ। এদিকে নীরাকে কলেজে না দেখে আমি নীরার খোঁজ নিতে বের হলাম, কিন্তু নীরার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি ওরা সকালে নাকি কোথাও বেড়াতে গেছে। ব্যাপারটা মোটেও ভালো লাগলো না আমার। এদিকে নীরার মা বাবা সকালে নীরাকে নিয়ে নীরার ফুফুর বাসায় চলে যায়, কারণ ওরা জানে আমি ঘুণাক্ষরে জানতে পারলে বিয়েটা হতে দেব না। আগের বারে যেমন করেছিলাম, হ্যাঁ এর আগেও নীরাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমার হাত থেকে বাঁচাতে, কিন্তু পারেনি, তাই এত গোপনীয়তা।
এদিকে নীরাকে আজ লালপরি সাজানো হয়েছে। নীরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। লাল বেনারসি, লাল চুড়ি, লাল টিপ, লাল লিপস্টিকের কথা মনে পড়তেই নীরা সেদিনের কথা মনে পড়ে যায়। সাথে সাথে নীরা চোখ বন্ধ করে। আমি ঠোঁটে কিস করছি সেটা অনুভব করতে থাকে। এমন সময় নীরার মা এসে বলে, বাহ, আমার মেয়েটাকে তো বেশ লাগছে। মাশাআল্লাহ, আজ পিয়াস চোখ সরাতে পারবে না তোর থেকে, কারো নজর যেন না লাগে। কিন্তু নজর তো লেগেই গেছে মিরাজ নামের কুনজরের। দেখবি মা, তুই অনেক সুখী হবি, পিয়াস তোকে অনেক সুখে রাখবে। এরপর কোর্টে নীরা আর পিয়াস পাশাপাশি চেয়ারে বসে আছে। পিয়াস অপলক চোখে নীরাকে দেখছে। নীরা বেশ বুঝতে পারছে পিয়াস ওর দিকে তাকিয়ে আছে, আর থাকবে নাই বা কেন। এত সুন্দরী মেয়ে যার পাশে বসে আছে সে না তাকিয়ে থাকতে পারে? কিন্তু আমি ওকে এভাবে সাজতে বারণ করেছিলাম। আমার কথা মনে আসতেই নীরার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। যেভাবেই হোক, বিয়ে তো হয়েছে ওদের। নীরা বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু আমি আসছি না দেখে ওর মন খারাপ করছে। নীরা মনে মনে ভাবে, আচ্ছা, আমার কেন ওর জন্য মন খারাপ লাগছে? আমি তো চাইছিলাম ও যেন আমার জীবন থেকে চলে যায়, আর যা হয় ভালোর জন্যই হয়, আমি আর এর কথা ভাববো না। এসবই ভাবছে মনে মনে নীরা। এদিকে কোর্টের সব ফর্মালিটি শেষ, এখন শুধু পিয়াস আর নীরার সই বাকি। এদিকে নীরার হার্টবিট যেন বেড়েই চলছে, মনে হচ্ছে প্রাণটা এখনই বের হয়ে যাবে। এরই মধ্যে পিয়াস সই করে ফেলেছে, এখন নীরার পালা। নীরাকে অনেকবার সই করার জন্য বলেও যখন সই করছে না, তখন এই নীরার মা নীরার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, সইটা করে দে মা, এতে তোরই ভালো হবে। মায়ের কথা শুনে নীরা কান্না করে দেয়। কাঁপা কাঁপা হাতে কলমটা তুলে পেপারে সাইন করতে নেয়। নীরা সইটা করতে শুরু করে, ঠিক তখনই কেউ পেপারটা টান দিয়ে নিয়ে নেয়। নীরা তাকিয়ে দেখে আমি ভয়ানক দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছি। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে আমার। এমনও তো অবস্থায় আমাকে দেখে নীরার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ভয়ের চোটে নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই আমি নীরার গালে কষি একটা থাপ্পড় মারি। পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে নীরার মুখের উপর ছুঁড়ে ফেলে দিলাম। পিয়াস বলে, কি করলি ভাই এটা তুই? নীরার মা বলে, এই বেয়াদব ছেলে, তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? আমার মেয়ের জীবনটা নষ্ট না করে তুমি শান্ত হবে না? বেরিয়ে যাও এখান থেকে। তারপর নীরার বাবার দিকে তাকিয়ে বলে, নীরার বাবা, বের করে দাও এই ছেলেকে। এমন সময় 8-10 জন ছেলে এসে নীরার মা বাবা এবং পিয়াসের মা বাবার সবার পিছনে এসে দাঁড়ায়। পিয়াস বলে, মিরাজ, কি করছিস তুই এসব? আজ আমার বিয়ে, তুই এই সিন ক্রিয়েট করছিস কেন? নীরাকে তুই আগে থেকে জানতিস? আমি পিয়াসের কথা শুনে নীরার দিকে অগ্নি দৃষ্টিতে তাকাই। নীরা ভয় পেয়ে চেয়ার থেকে উঠে আমার হাত থেকে একটু দূরে গিয়ে গুটিসুটি মেরে দাঁড়ায়। নীরার মা বলে, ও কি বলবে তোমাকে? সেই কলেজের প্রথম দিন থেকে আমার মেয়েটার পিছনে পড়ে আছে। অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিলাম, তাই সবার সামনে নীরার বাবাকে যা নয় তাই বলে অপমান করেছে। বাজে ছেলে একটা। বাবা মার কোনো শিক্ষা নেই, তা না হলে কারো ঘরের মেয়ের সাথে এমন করতে পারে? এতক্ষণ ধরে একের পর এক কথা সহ করে যাচ্ছিলাম, আর পারলাম না। আমি বললাম, আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন বলুন তো? প্রথম স্বামী থাকাকালীন অন্য কাউকে বিয়ে করে, এ কেমন শিক্ষা? আমার মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। নীরার মা অবাক হয়ে বলে, মানে কি বলতে চাচ্ছ? আমি বললাম, নীরা আপনার ঘরের মেয়ে ছিল 3 দিন আগে, এখন ও আমার স্ত্রী আইন মতে, ও আমার বিয়ে করাবো, এই দেখেন প্রমাণ। এই বলে বিয়ের ব্যাপারটা সবার সামনে মেলে ধরলাম। নীরার মা বলে, নীরা, এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? নীরা বলে, মা আসলে। নীরা পুরো কথা শেষ করতে পারে না, তার আগেই নীরার মা নীরাকে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় মেরে দেয়। নীরার মা বলে, আগে যদি জানতাম তোর জন্য আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে, তাহলে তোকে আতুর ঘরে গলা টিপে মেরে দিতাম। এবার নীরা কেঁদে কেঁদে বলে, মা তুমি বিশ্বাস করো, আমি পেপারে সই করতে চাইনি, উনি আমাকে জোর করে আবার কথা শেষ করতে দেয় না। তার আগেই নীরার মা বলে, জোর করে কিভাবে কাউকে সই করানো যায়? আমাকে বোঝাতে আসবি না। এতক্ষণ পিয়াস সব দেখে যাচ্ছিল, এবার আর চুপ থাকতে পারলো না। পিয়াস বলে, দেখ ভাই, নীরা তোর সাথে থাকতে চায় না, তাই আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তোদের বিয়েটা তো আর এমনভাবে হয়নি, তুই আইনিভাবে নীরাকে ছেড়ে দে, আমি ওকে বিয়ে করব। পিয়াসের কথা শুনে আমার মাথা আরো গরম হয়ে গেল। আমি পিয়াসের কলার ধরে বললাম, নীরার নামও মুখে আনবি না, বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দে, নয়তো। পিয়াস বলে, নয়তো কি করবি তুই? ভুলে যাচ্ছিস, আমারও কিন্তু ক্ষমতা কম নয়। পিয়াসের মুখে এই কথা শুনে আমি ওর নাক বরাবর একটা ঘুষি মেরে দিলাম, তাতেই পিয়াস ছিটকে পড়ে গেল। এদিকে নীরা তার বাবাকে বলে, বাবা, ও বাবা, তুমি অন্তত বিশ্বাস করো, যা হয়েছে আমি ইচ্ছে করে করিনি, আমি এই বিয়ে মানি না। নীরার বাবা মেয়ের মুখের দিকে না তাকিয়ে নীরার মাকে বলে, আমাদের মেয়ে আজ থেকে মরে গেছে। যে মেয়ে মা বাবার মান সম্মান নিয়ে তামাশা করতে পারে, সেই মেয়ে দরকার নেই আমার, চলো এখান থেকে। এই বলে নীরার দিকে তাকিয়ে বলে, আপনাকে বলছি, যে ছেলেটা আপনার বাবাকে ভরা পাবলিক পেজে সবার সামনে অপমান করেছে, আর আপনি সে ছেলেটার সাথে যখন ঘর করবেন ঠিক করেছেন, তখন তার কাছেই থাকেন। আজ থেকে আমাদের মেয়ে মৃত। এদিকে পিয়াসের মা বলে, চল বাবা, আমাদের এমন মেয়ে লাগবে না, তোকে এর চেয়ে অনেক ভালো মেয়ে খুঁজে দেব। নীরা কান্না করতে করতে বলে, প্লিজ বাবা মা, আমাকে একা ফেলে যেও না, আমার কে আছে বলো তোমরা ছাড়া, আমি এই বিয়ে মানি না। কিন্তু নীরার কথা ওর মা বাবা কেউ শোনে না, সবাই ওকে ছেড়ে চলে যায়।
সবাই চলে যাওয়ার পর আমি বললাম, নীর পাখি, তুমি মানো আর না মানো, বিয়েটা আমাদের ভাঙার মতো নয়। এটা যেভাবে হোক তোমাকে মানতে হবে। আমার কথা শুনে নীরা আমাকে ধাক্কা মেরে দৌড়ে চলে যেতে নিল, কিন্তু আমি নীরাকে ধরে ফেলি। নীরা কান্না করতে করতে বলে, আমি এই বিয়ে মানি না, বেঁচে থাকতেও মেনে নেব না, আমি থাকবো না আপনার সাথে, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, এই বলে হাত পা ছড়াছড়ি করতে থাকে। ওর এই কাণ্ড দেখে আমার রাগ চরমে উঠে যায়। আমি নীরাকে দেয়ালের সাথে ধাক্কা মেরে দেই। তাতেই নীরা গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে যায়। নীরা অস্ফুট সুরে চেঁচিয়ে ওঠে। আমি বুঝতে পারিনি নীরা লেগে যাবে। আমি ছুটে গেলাম নীরাকে তোলার জন্য। নীরা বলে, একদম ছুবেন না আমাকে, কিন্তু আমি কোনো কথা না বলে নীরাকে কোলে তুলে নেই। নীরা বলে, ছাড়ুন ছাড়ুন বলছি আমাকে, আমি আপনার। বেচারি পুরো কথা শেষ করতে পারে না, তার আগেই অজ্ঞান হয়ে যায়। আমি নীরার মুখের দিকে তাকিয়ে দেখি নীরার কপাল বেয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। তখন ধাক্কায় নীরার কপাল ফেটে গেছে। আমি বললাম, এই নীর পাখি, এই নীর, কথা বলো। নীর, কেন যে তুমি আমার রাগটা উঠাও? তাতে ক্ষতি তোমারই হয়, বোঝো না কেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এই বলে আমি আর দেরি না করে নীরাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে নীরাকে ডাক্তার দেখিয়ে আমাদের অন্য একটা বাড়িতে নিয়ে যাই। সেখানে আমি একাই থাকি। আমি আমার মা বাবার সাথে থাকি না, কারণ নিজের মায়ের সংসারে অন্য মহিলাকে আমি সহ করতে পারি না। যাই হোক, নীরার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে বিছানায় দেখতে পায়। রুমটা খুবই অগোছালো। পুরো রুমে নীরার ছবি ঝোলানো। নীরার বুঝতে বাকি থাকে না যে এটা আমার রুম। আস্তে আস্তে সে চারিদিকে দেখতে লাগলো, কোথাও আমাকে দেখতে পেল না। সে খুব কষ্ট করে উঠে রুম থেকে বের হয়ে মেন ডোর খুলে বাসা থেকে পালিয়ে গেল, কিন্তু রাস্তায় এসে আর কিছু চিনতে পারে না। নীরা বলে, আল্লাহ, কোন রাস্তা এটা? আমি তো কিছুই চিনতে পারছি না, কোন দিকে যাব? উফ, মাথাটা মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে, এতটাই মাথা ব্যথা করছে। নীরা রাস্তায় দৌড়াতে থাকে, কিন্তু কোনো বাড়ি ঘর গাড়ি কিছুই দেখতে পায় না, কারণ আমি যেখানে থাকি সেটা শহর থেকে অনেক দূরে। তার আশেপাশে কোনো বাড়িঘর নেই। দিনের বেলা গাড়ি দেখা গেলেও রাত্রে তো কোনো পোকাও দেখা যায় না। প্রায় ঘন্টাখানিক দৌড়ানোর পর সামনে একটা গাড়ি আসতে দেখতে পেল। নীরা গিয়ে তাদের কাছে সাহায্য চাইল। নীরা বলে, প্লিজ হেল্প মি, সেভ মি, প্লিজ। আমার জানা সত্ত্বে এখানে কোনো গাড়ি আসে না রাতে, যদি না কেউ লং ড্রাইভে বের হয়। নীরার সৌন্দর্য আর ফিগার দেখে গাড়ির ভেতরে থাকা চারটা ছেলে একে অপরের চেহারা দেখতে লাগলো। তাদের মুখে একটা পৈশাসিক হাসি ফুটে উঠল। গাড়ি থেকে চারটা ছেলে নেমে এলো। তারা লুবাতুর দৃষ্টিতে নীরার দিকে তাকালো। একম ছেলে বলে, কি প্রবলেম বেবি, আসো দেখি। দ্বিতীয় ছেলে বলে, ভয় পাচ্ছ কেন? আমরা তোমার সব সমস্যা সমাধান করে দেব। নীরা ওদের মতলব বুঝতে পেরে বলে, আমার কোনো হেল্প লাগবে না। এই বলে দৌড় দিতে যাবে, অমনি তৃতীয় ছেলেটি নীরার হাত ধরে ফেলে। তৃতীয় ছেলেটি বলে, তোমার না লাগলেও আমাদের লাগবে বেবি। এমন সময় আমার গাড়ি এসে থামে নীরার সামনে। আসলে আমি বাথরুম থেকে বের হয়ে দেখি নীরা নেই, আর মেন দরজাও খোলা। আমি ভালোভাবেই বুঝতে পারি নীরা পালিয়েছে। তাই আমি গাড়ি নিয়ে বেরিয়ে আসি। এসে দেখি নীরার হাত ধরে কেউ টানাটানি করছে। আমি গাড়ি থেকে নামতেই নীরা ছেলেটার হাত ছাড়িয়ে দৌড়ে এসে আমাকে জোকের মতো জড়িয়ে ধরে। এরই মধ্যে আমার লোকেরা এসে চারজন ছেলেকে পিটাতে শুরু করে। আমার সাথে সবসময় 4-5টা ছেলে থাকে। আমি নীরাকে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু ছাড়াতে পারি না। নীরা যেভাবে আমাকে ধরে কান্না করছে, এতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি নীরাকে জোর করে ছাড়িয়ে গাড়িতে বসাই, তারপর বাসায় নিয়ে আসি। বাসায় এনে বিছানায় বসিয়ে দেই। আমি নীরার সামনে পানির গ্লাস এগিয়ে দেই, কিন্তু নীরা সরিয়ে দেয়। এতে আমার মাথা খারাপ হয়ে যায়। পানির গ্লাসটা শরীরের সমস্ত শক্তি দিয়ে ফ্লোরে আছাড় মারি। আমি বললাম, তুমি কি ভাবো নিজেকে? হ্যাঁ, আমার কাছ থেকে পালানোর সাহস কি করে হয় তোমার? সাহস কি করে হয় অন্য কাউকে বিয়ে করার? নীরা বলে, আমি এই বিয়ে মানি না। আমি বললাম, তুমি মানো আর না মানো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। নীরা বলে, আমি আপনার সাথে থাকার চেয়ে মরে যাওয়া পছন্দ করব। আমি বললাম, এতটাই অপছন্দ করো আমাকে? আমি এতটাই খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? আমি যে অনেক ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে ভালোবাসো নীর পাখি, প্লিজ। নীরা বলে, আমি আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, বাসি না, আর কোনোদিন বাসবও না। আই জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। আমি নীরার কথা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। নীরাকে বিছানার সাথে চেপে ধরে বললাম, ভালোবাসলেও তোকে আমার সাথে থাকতে হবে, আর ভালো না বাসলেও থাকতে হবে। নীরা বলে, আমি থাকবো না আপনার কাছে, আমি কালকেই চলে যাব। ওর কথা শুনে আমার মাথায় রক্ত চেপে যায়। আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। নিজের রাগ আর সম্বরণ করতে পারছি না। হঠাৎ আমি নীরার চুল মুঠি করে ধরি। তারপর নীরার ঠোঁটে গলায় পাগলের মতো কামড়াতে থাকি, সাথে ছোট ছোট কিস করতে থাকি। আমি নীরার উপর ঝুঁকে না থেকে ওর উপর শুয়ে পড়ি। তারপর আমার ইচ্ছে মতো ওর চুলের মুঠি ধরে ঠোঁটে গলায় বুকে ছোট ছোট কিস আর মাঝে মাঝে কামড়াতে থাকি। আমি যেন এতেই আনন্দ পাচ্ছি। হঠাৎ নীরা ব্যথায় ছটপট করতে থাকে, বারবার বলছে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার লাগছে। কে শুনে কার কথা তখন তো আমার মাথায় রক্ত চেপে গেছে। আমি নীরার সাথে কি করছি সেটা আমি নিজেও জানি না। নীরা আমাকে হাতে বাধাও দিতে পারছে না, কারণ আমি তার হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরেছি। আমার সামনে নীরা কিছুই না। আমার মতো সুঠাম বলিষ্ঠ দেহধারী যুবকের সামনে নিতান্তই ছোট নীরা।
না সে আমার সাথে গায়ের জোরে পারবে, না সে আমাকে ধাক্কা মেরে 1 ইঞ্চি সরাতে পারবে। তারপরও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না। হঠাৎ নীরা যা করে তার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। তৎক্ষণাৎ আমার সম্বিত ফিরে। তখন আমি বুঝতে পারি রাগের মাথায় আমি কি করেছি, এখন আমার কি করা উচিত। কিন্তু নীরা তারপরও দমল না। সে যা বলে তাতে আমি আরো আশ্চর্য হয়ে যাই। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।